স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি খালেদ মহিউদ্দিন। দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরে এলো বাংলাদেশ। একই সাথে সিরিজে এলো সমতা। নিজেদের মাটিতে পাকিস্তান, ভারতের পর সাউথ আফ্রিকার সাথে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন এখন দেশ জুড়ে। এইসব নিয়ে আজকের আলোচনা ক্রিকেট কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক 4 তারকা ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহ, আছেন ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, আছেন নাজমুনুর রবিন এবং আছেন মেহরাব হোসেন অপি। স্বাগত আপনাদের। জাহাঙ্গীর শাহ বাদশাহ, আমাদের জন্য আজকে আসলে একটি খুবই ভালো খবর। আমরা ক্রিকেটে জিততে আবার হারের জায়গায় পৌঁছে গেছিলাম। আজকের ম্যাচে আমরা দারুণভাবে ফিরে আসলাম। আপনার কি? I think technical committee and president has spoken magic word yesterday. আপনারা দেখেছেন পেপারে. I was also part of the team. I could not reach there because of traffic jam. তো আজকে কিন্তু বাংলাদেশ has gone in a different mood totally. আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখেন ওদের, স্পেশালি আমি বলবো ফিল্ডিং, ক্যাচিং, বোলিং, তারপর ব্যাটিংয়ের কথা না আপনি অন্যদের কাছে জিজ্ঞাসা করেন, বাট আই থিঙ্ক অসাধারণ। হ্যাঁ, আর জিতলে ভালো লাগে কেন? ভালো খেলে জিতলে ভালো লাগে। আমরা কিন্তু আজকে জেতার পিছনে উই আর সো হ্যাপি বিকজ আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, গুড ব্র্যান্ড অফ ক্রিকেট, কোনো মিস্টেক্স নাই অ্যাপার্ট ফ্রম দুই একটা আপনি বলতে পারেন দিজ আর টেকনিক্যাল ওগুলো ডিসকাস না করাই ভালো। বাট অসাধারণ, আই এম ভেরি হ্যাপি। রবিন ভাই, আপনার কি মনে হয়? বাদশা ভাই খুবই হ্যাপি। অবশ্যই সবাই আমরা খুবই খুশি, কারণ 2017-এ তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এলিজিবিলিটি এনশিওর করলাম। কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমরা উই প্লেড এজ এ টিম, কোহেসিভ টিম হিসাবে। আর আরেকটা জিনিস হয়তো আমরা ভুলে যাব, আজকে শিট অ্যাঙ্কর রোল যে আমরা ফিরত এসছে মাহমুদুল্লাহ রিয়াদ। অনেক সময় হয় কি, ওয়েন ইউ প্লে সাউন্ড পজিশন, তখন কিন্তু অপর সাইডে যে ব্যাটসম্যান আছে, সৌম্য সরকার ট্যালেন্টেড প্লেয়ার, ও কিন্তু অন্যান্য সময় 20 রানে আউট হয়ে যাচ্ছিল। ওই অন্য সাইডে মাহমুদুল্লাহ রিয়াদের মতন সিজন প্লেয়ার খেলতে দেখাতে ওই একটা ইনিংসের ফাউন্ডেশন সৃষ্টি হয়েছে, এটা একটা সাইড। ইশতিয়াক ভাই, আপনার কাছে এই ইয়াটার তাৎপর্য বা আপনার কাছে আজকে কোনটা সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত লেগেছে আজকে সারাদিন খেলা? না, যেটা ইংরেজিতে একটা কথা আছে না, দ্য টাফ গেটস গোয়িং when the going gets tough। বাংলাদেশ সেটা আজকে প্রমাণ করেছে যে দুইটা যেভাবে নাজেহাল হয়েছে আমরা টি-20 পরে ওয়ানডে ক্রিকেট, এবং এটার থেকে বেরিয়ে এসে যেভাবে আমরা জিতলাম, এবং এই যে ধারাবাহিকতাটা তো বজায় রাখার একটা বিরাট একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছিলাম আমরা। এবং এই যে যেটা রবিন ভাই বললো যে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও অনেকখানি ওয়াজ অ্যাট স্টেক। এই জেতাটা আমাদের জন্য মানে খুব অপরিহার্য একটা ব্যাপার ছিল, কারণ এত কিছু কষ্টার্জিত আমাদের যেসব জয়, এরপরে এত কাছে এসে যদি আমরা হাত ফসকে যদি এটা চলে যেত, বলা মুশকিল। কারণ সে আপনার ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং জিম্বাবুয়ের যে খেলাটা, এটার কি পরিণতি হয়, ফাইনালি কি আউটকাম হয়, উই ডোন্ট নো। বাট অ্যাটলিস্ট যেটা বললেন রহমান ভাই, যে আজকের খেলার পরে আমার মনে হয় আমরা নিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা উন্নীত হয়েছি ফর গুড। আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাই, শুধু অপি ভাইয়ের কাছে। আমি অপি ভাইয়ের কেমন লাগছে সেটা একটু শুনে আসি। যে অসাধারণ, কারণ আমি মাঠে ছিলাম, মাঠে বসে সম্পূর্ণ ম্যাচটি দেখেছি। আমি এক কথাই বলবো যে অসাধারণ, কারণ আজকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনোটা ডিপার্টমেন্টেই কিন্তু বাংলাদেশ অসাধারণ ছিল। আমার কাছে মনে হয় না যে লাস্ট ম্যাচে আমরা যেভাবে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল, এই ম্যাচে এরকমভাবে ঘুরে দাঁড়ানো, আমি বলবো মানে এত বেশি পজিটিভ হয়ে গিয়েছে যে বাংলাদেশ এখন ম্যাচ সিরিজ জিতার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আমি বাসা ভাই আপনার কাছ থেকে শুরু করতে চাই যে আমরা অনেকেই পত্রপত্রিকা পড়লে, সাংবাদিকদের মধ্যে, বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই আমরা বিশ্বাস করতে পারিনি যে বাংলাদেশ এত দারুণভাবে ফিরে আসবে। আপনি বিশ্বাস করেছিলেন কিনা? না, আমি বিশ্বাস করেছি এই জন্য, বিকজ আমি না, আমার প্রথমে রাগ লাগছিল উইকেট দেখে। আচ্ছা, ওয়াই ডু প্রিপেয়ার দিস সর্ট অফ উইকেট যেখানে ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্য ব্যাটসম্যান, বোলার, সবাইকে। আমি সরি টু সে ফিউ নেগেটিভ ওয়ার্ডস, বাট দোজ আর টু বি। আপনি ভালো উইকেট, আমরা লাস্ট ম্যাচে কিন্তু ভালো উইকেট পেয়েছি, আমরা ব্যাটিং করতে পারিনি, কিন্তু দিস সর্ট অফ উইকেট দেন না। আমাদের কি অসুবিধা? আমরা তো ওয়ার্ল্ড কাপে উই হ্যাভ প্রুভ দ্যাট উই ক্যান প্লে ইন এ বাউন্সি ট্র্যাক, উই ক্যান প্লে ইন এ সুইমিং ট্র্যাক, যেটা নিউজিল্যান্ডের এগেন্স্টে মাহমুদুল্লাহ রিয়াদ গড়ে 100। এত অসুবিধার মধ্যে, এতগুলা ইয়ের মধ্যে কেন আমরা নেগেটিভ চিন্তা করবো? উই মেক এ উইকেট টু উইন। আমাদের প্লেয়ারদের যেটা আমাদের স্যুট করবে, তারপরে আপনি ভালো মাঠ দেন, সব কিছু ভালো দেন, কেন আমরা জিতে পারি? তারপরে প্লেয়াররাও আপনার আজকে কিন্তু দারুণ খেলছে। যত কিছু বলেন, আপনি ফিল্ডিং দেখেন, দে ওয়ার ইন টোটাল ডিফারেন্ট। কিন্তু আপনার বিশ্বাস ছিল যে বাংলাদেশ এরকম ভালো খেলে ফিরে আসবে? আমি কিন্তু প্রথমে ডাউট ছিল, টু বি অনেস্ট, আমি সত্যি কথাই বলি, বিকজ আই নো হাউ টাফ দে আর, মানে দে আর রিয়েলি প্রফেশনাল সাইড। কিন্তু তিনটা টিমকে আপনি প্রফেশনাল যদি ধরেন, আপনি অস্ট্রেলিয়া পরে ইউ হ্যাভ টু কাম টু, and you don't know South Africa
কত রিসার্চ করে তোমাকে আমি বলতে পারবো না রবিন। আই বিন টু সাউথ আফ্রিকা অ্যাজ এ ম্যানেজার অফ একাডেমি টিম। আই হ্যাভ সিন দ্যাম হাউ দে বিল্ড আপ দ্যাট ওন টিম। তার মানে আপনি একটু সংশয় ছিল। আমার একটু ছিল, কিন্তু যখন ওদের 5টা উইকেট চলে গেল, তারপরে আমাদের বোলারে তার অ্যাটাক করতে পারতেছিল না, পিচও কিন্তু একটু আমাদের ফেভারে মানে কি বল একটু থেমে থেমে আসতেছিল, কোনোটা জোরে আসতেছিল, অ্যান্ড দেন উই বোল গুড বলস। আমাদের আজকে আমরা আজকে লুজ বল অনেক কম দিয়েছি। অনেক কম দিয়েছে, ফিল্ডিং অসাধারণ, রেসমেন্ট ভালো। আরেকটা জিনিস কি জানেন, একটা ছেলেকে আপনি যদি প্রশংসা না করি তাহলে আমার মনে হয় এটা খুব অন্যায় হবে। ইউ আর ক্যাপ্টেন, মানে মাই ক্যাপ্টেন, আই এম এ ফ্যান অফ হিম, টু বি অনেস্ট উইথ ইউ, হি ডিজার্ভ লট অফ অ্যাপ্রিসিয়েশন। আর একটা কথা বলি, এর মতো ছেলে হয় না, আমি বললাম তো, হি ইজ ডাউন টু আর্থ gentleman, to be honest with you. আমি That's why the God has given him the award. আমি রবিন ভাই দেখবে, অভি ভাই আপনার কাছে আসছি। সাইফুল আছেন আমার এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সাইফুলের কাছে জানতে চাইবো যে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আমাদের দর্শকরা যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই এখনো আনন্দ উৎসবেই আছেন, আপনি কিরকম দেখছেন দর্শকদের? সাইফুল। খালেদ, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে আসলে দর্শকরা এতক্ষণ আনন্দ মিছিল করেছিল, কিন্তু যেহেতু টিম দুই দল এখন হোটেলে চলে যাবেন, তাই দর্শকদেরকে আসলে এখান থেকে গেটের ভিতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গেটের বাইরে যে খেলা শেষ হয়েছে কিন্তু আধা ঘন্টারও বেশি সময় হয়েছে, এখানে কিন্তু আনন্দ মিছিল হয়েছে, যেটি আমি আমার লাইভেও দেখিয়েছিলাম যে দর্শকদের উল্লাস কেমন ছিল। প্রতিটা ম্যাচ জয়ের পর কিন্তু এখানকার দর্শকরা কিন্তু উল্লাসে ফেটে পড়েন। স্টেডিয়ামের ভিতর যারা থাকেন তাদের মাঝে যেমন উল্লাস থাকে, যারা খেলা দেখতে পারেননি কিন্তু মাঠের বাইরে বসে সেই স্টেডিয়ামের ভিতরকার কি হচ্ছিল বা জয়টা তারা বাহির থেকে শুনতে পেয়েছেন বা পাচ্ছিলেন, তারা কিন্তু এরপর কিন্তু আনন্দে ফেটে পড়ে এবং তারা কিন্তু তাদের সাইফুল আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা রবিন ভাইয়ের কাছে জানতে চাইবো যে রবিন ভাই, আপনি কি সংশয় ছিল কিনা বা আপনি আশা করেছিলেন কিনা? ফ্র্যাঙ্কলি বলি, আমিও বাদশা ভাইয়ের সাথে একমত। আমি কিন্তু মনে করি নাই যে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারবে। আপনি ঠিকই বলেছেন, কি যদি এটা যদি ফার্স্ট ওডিআই থাকতো তো ভাবতাম যে না, আমাদের একটা আশা আছে, আমরা এতগুলো টিমকে হারিয়েছি, ওয়ার্ল্ড কাপে খেলেছি, পাকিস্তানের সাথে খেলেছি, ইন্ডিয়ার সাথে খেলেছি, সব সমস্ত খেলাগুলোতে ওডিআইতে আমরা জিতেছি। তা আমরা ওডিআই যদি প্রথম খেলা হতো কোনো সংশয়, কিন্তু দ্বিতীয় খেলা কেন আমার, আপনি যেটা বলছিলেন যে আমরা হেরে গিয়েছিলাম, টি-20-তে হেরেছি, যার ফলে দ্বিতীয় খেলা এটা ওডিআইতে অবশ্যই সংশয় ছিল, মনে হচ্ছিল যে আমরা জিতবই না। সেখানে কিন্তু স্যাটিসফ্যাকশনটা এই কারণে, সন্তুষ্টিটা এই কারণে মানে ডাবল, কেননা আমরা ওই জিতেছি এবং আমরা পেরিয়ে এসছি এমন পর্যায়ে যে আমরা রিসাউন্ডিং ভাবে জিতেছি। এই জন্যই আমি শিওর ছিলাম না, তবে যেহেতু জিতেছি সেই জন্য কিন্তু আমাদের ডেফিনেটলি স্যাটিসফ্যাকশন উত্তম। রবিন, এটা অ্যাড করে দাও, আমরা কিন্তু আউটপ্লেড করছি কিন্তু স্যার, ওটা অ্যাড করে ইন এভরি ডিপার্টমেন্ট অফ দ্য গেম আমরা কিন্তু আউটপ্লে করেছি। বোল্ড এক্সেপশনালি ওয়েল, ফিল্ড প্লেসিং ওয়াজ এক্সেপশনালি ওয়েল। বাদশা ভাই যে বলছেন যে আমাদের ক্যাপ্টেন ইন্সপিরেশন, সে কিন্তু আবার দেখিয়েছে যে অ্যাটাকিং ফিল্ড করলে বোলার যদি অ্যাকর্ডিং টু ফিল্ড বল করে সেই ধরনের রেজাল্ট পাওয়া যায়, সেটাই আমরা দেখলাম। এবং সমস্ত ইউনিটের মনে হচ্ছে যে গতকালকে যে প্রেসিডেন্ট এবং টেকনিক্যাল কমিটি যে তাদের কন্ট্রিবিউশন ছিল একটা মোটিভেশনের জন্য, সেটা একটা প্লাস পয়েন্ট। আমি অবশ্য এই কথাটা দিয়ে অবশ্য পরে আসবো যে সেই কথাগুলি আসলেই কোনো মোটিভেশনে কাজ করে কিনা। পত্রপত্রিকাগুলি আজকে লিখেছিল যে এইটা আসলে মোটিভেশনের উল্টা কাজ করে, সেইটা কি করে সেটা আমরা একটু পরে শুনবো। আমি একটু ইস্তাক ভাই আপনাকে জানতে চাই যে ইস্তাক ভাই আপনার মনে হয়েছিল কিনা যে বাংলাদেশ দল জিততে পারে বা জিতবে? দেখেন, যে পর্যায়ে এসেছিল একটা জিততেই হতো বাংলাদেশকে। আচ্ছা, এবং বাংলাদেশ যে জিততো এটা আমার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। দেখেন, যদি পাকিস্তান সিরিজ থেকে এখন যদি দেখি, পার্সোনালি স্পিকিং, আমি কিন্তু ফার্স্টে আশা করিনি পাকিস্তানকে এভাবে নাজেহাল করবে, লেট অ্যালোন উইন 3-0। আমি আসলে ভাবি নাই যে তারা একটা ম্যাচ জিতলেও খুব কষ্টে জিততে পারতো, সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। ইন্ডিয়ার বিরুদ্ধে আবার ব্যাপারটা এরকম ছিল জেতার পরে যে হ্যাঁ, যদি 2-1 হয় অবাক হওয়ার মতো কিছু না, রেজাল্ট তাই হয়েছে। সাউথ আফ্রিকার ব্যাপারে এই দুই প্রতিপক্ষ দলকে যেভাবে হারাবার পরে আই ওয়াজ অ্যাকচুয়ালি কনফিডেন্ট বাংলাদেশ উইল উইন। কিন্তু ব্যাপারটা কি যে টি-20-তে দুইটা এইভাবে হারার পরে থার্ড ওয়ানডেতে আমার মনে হয় বেশিরভাগ লোকেরই এই আশাটাই স্বাভাবিক যে না জানি আমরা এবার ব্যাক টু ওল্ড এজ না জানি চলে যাই। বাট ওদের ফর্ম এবং সবকিছু মিলিয়ে আমার বিশ্বাস ছিল যে বাংলাদেশ জিতবে। অপি ভাই, আপনার কি অবস্থা? আপনি কি মনে করেছিলেন যে বাংলাদেশ? অনেস্টলি স্পিকিং, যে আমি কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম যে বাংলাদেশ এখান থেকে কামব্যাক করতে পারবে। আমি এই জন্য আত্মবিশ্বাসী ছিলাম,
যে বাংলাদেশ হোম কন্ডিশনে আমার কাছে মনে হয় যে সবসময় ফেভারিট, ডাজন্ট ম্যাটার যে আমরা কার সাথে কার এগেনস্টে খেলছি। বা আমরা কি তো অবস্থায় আমার কাছে মনে হয় যে টিম লাইক পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা, এই তিনটাকে যদি আপনি দেখেন, এদের মধ্যে সব থেকে শক্তিশালী দলটাই কিন্তু সাউথ আফ্রিকা। তো তারপরে আমি আত্মবিশ্বাসী ছিলাম এই কারণেই যে প্রথম দুটো টি-20 ম্যাচ যখন আমরা হেরে গেলাম, আমাদের আত্মবিশ্বাসটা আমার কাছে মনে হয় না তখন কমে গিয়েছিল, কারণ আমরা দীর্ঘ 1.5 বছর পর কিন্তু আমরা কিন্তু টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছিলাম। তো আমার কাছে মনে হয় যে একটা বিরাট বড় গ্যাপ ছিল, এই গ্যাপের কারণেই হয়তো আমাদের প্লেয়াররা টি-20 ফরম্যাটে হয়তো তাদের সাথে মানিয়ে নিতে পারেনি। কিন্তু ওয়ানডেতে আমি আত্মবিশ্বাসী ছিলাম এই কারণেই যে প্রথমত হোম কন্ডিশন মানে বাংলাদেশ সবসময় ফেভারিট, আর দ্বিতীয়ত ইতিহাস বলে যে লাস্ট 6 মান্থস বাংলাদেশ কিন্তু ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে এবং স্টিল আজকে আমরা সেটা প্রমাণ দেখলাম। আমরা আপনাদের কাছে ফিরে আসার আগে আমি একটু ঢাকার বাইরে যেতে চাই। আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের খেলোয়াড় সাব্বির আহমেদের প্রথম জীবনের কোচ আব্দুর রশিদ, আমাদের সঙ্গে খুলনা বিভাগীয় ক্রিকেট দলের নির্বাচক সালাউদ্দিন উজ্জ্বল এবং বগুড়া থেকে ক্রীড়া সংগঠক জামিলুর রহমান জামিলও আছেন। আমি প্রথমে জনাব আব্দুর রশিদ আপনার কাছে জানতে চাই যে আপনি আপনার অনুভূতিটা একটু বলেন। আজকে জয়ের ক্ষেত্রে বাংলাদেশের কোন মুহূর্তটা আপনার কাছে সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত মনে হয়েছে? আব্দুর রশিদ। আমার সবচেয়ে উজ্জ্বল এটা ভালো লাগছে যে এটা যে আপনার ব্যাক করে আসাটা, এই আপনার 20 গেম যেটা 2টা গেম যে রেজাল্ট করেছিল আপনার, যাই হোক না কেন খুব খারাপ, তো ওটাই আপনার ব্যাক করে যে আজকে যে জিতাটা মানে এত গুরুত্বপূর্ণ যে আর এত ভালো জায়গায় গেছে, এটাই আর কি আনন্দ। জি জনাব আব্দুর রশিদ আপনাকে অনেক ধন্যবাদ। আমি সালাউদ্দিন উজ্জ্বল আপনার কাছে জানতে চাইবো যে এখন আমরা খুলনা বিভাগ থেকে আমাদের সবচেয়ে উজ্জ্বল খেলোয়াড়দেরকে দেখছি, সেটি নিশ্চয়ই আপনার জন্য অনেক গৌরবেরও বিষয়। আজকে বাংলাদেশের খেলা সম্পর্কে জানতে চাইবো যে আজকের কোন মুহূর্তটি আপনার জন্য সবচেয়ে আকর্ষণীয় ছিল খেলার ক্ষেত্রে? আসলে আমরা বাংলাদেশের খেলা সবসময় অনেক বেশি উপভোগ করি এবং খুলনা থেকেও একটা বড় সংখ্যার প্লেয়ারও ঢাকাতে খেলছে, তারা ন্যাশনাল টিমে অনেকে কন্ট্রিবিউট করছে। তো তবে বাংলাদেশের বর্তমান একটা বছর ধরে যেরকমভাবে তাদের অ্যাপ্রোচটা আছে, এটা আমার কাছে মনে হয় যে অনেক পজিটিভ এবং এইভাবে খেললে বাংলাদেশ একটা ভালো পর্যায়ে থাকবে সবসময়। ওয়ার্ল্ডের প্রথম হয়তো 5টা টিমের মধ্যে আমরা থাকতে পারবো। আর বাংলাদেশে আসলে প্রত্যেকটা মুহূর্তই খেলার মধ্যে আমরা অনেক এনজয় করি এবং আজকের ম্যাচটা যেহেতু সাউথ আফ্রিকা অনেক উপরের সারির একটা টিম, তাদের সাথে ডমিনেটিং ক্রিকেট খেলে আজকের জয়টা পেয়েছে, আসলে আমরা অনেক হ্যাপি। উজ্জ্বল ভাই আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে ক্রীড়া সংগঠক জামিলুর রহমান জামিল ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার কোন মুহূর্তটি আজকে সবচেয়ে প্রিয় ছিল? জামিল ভাই। আসলে আমার কাছে মনে হয়েছে আজকে সৌম্য সরকারের, বিশেষ করে তার পজিটিভ ক্রিকেট এবং সাহসী একটি ইনিংস 88 রানের, এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ আজকে ইনজুরি থেকে ফিরে তিনি যে আস্থার স্বাক্ষর রেখেছেন, এটি আসলেই আমি মনে করি বাংলাদেশের জন্য অত্যন্ত একটা ভালো দিক। বিশেষ করে লাস্ট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ যেভাবে খেলেছিল আস্থা অর্জন করে এসে, সেখান থেকে বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে ভালো করলো। তারপরেও প্রথম টি-20তে আমরা যেটি দেখেছি সেটি কিন্তু বাংলাদেশ অনেকটা জয়টাকে মিস করেছে আমি মনে করি, কেননা মোটামুটি একটি চেজেবল টার্গেট ছিল, সেটি কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বাংলাদেশ অনেকটা খেয়ে হারিয়ে ফেলে এবং প্রথম টি-20 আমরা কিন্তু জিততে পারতাম একটু ধৈর্য ধরে খেললে। আমার মনে হয় বিশেষ করে আমাদের ওপেনিংটা মোটেই ভালো হচ্ছে না, ভালো যাচ্ছে না আমাদের ওপেনিং জুটিটা। তা আমি আশা করি যে বাংলাদেশ থার্ড ম্যাচে থার্ড ওডিআই চিটাগাংয়ে যেটি হবে সেটিতে আরো ভালো খেলবে। জামিলুর রহমান জামিল আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আব্দুর রশিদ, জনাব সালাউদ্দিন উজ্জ্বল আপনাদেরও। আমি একটা বিরতি নিচ্ছি বাসায়, বিরতির পর ফিরে এসে আপনি যে কথাটি শুরু করেছিলেন যে আপনি বলছেন যে বোর্ডের একটি ধন্যবাদ প্রাপ্য, কারণ বোর্ড কালকে কথা বলেছে, কিন্তু সেই বিষয়টি আসলে সবচেয়ে সমালোচিত হচ্ছে। সত্যি কথা বলতে আমিও বোর্ডের এই মানে এই উদ্যোগটিকে ঠিক আমি জানি না যেটি ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখা হবে। আপনারা সবাই যদি এই বিষয়ে একটু বলতেন। এবং আরেকটি হচ্ছে দল নির্বাচনের ক্ষেত্রে নানা ধরনের কথা উঠছে যে কে থাকবে কে থাকবে না, কার থাকা উচিত ছিল, কারণ এই নিয়ে যদি আপনারা একটু কথা বলতেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। জাহাঙ্গীর শাহ বাদশা, আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাই যে বোর্ড সভাপতি কালকে প্লেয়ারদেরকে ডেকে কথা বলেছেন, পত্রপত্রিকার অনেক সমালোচনা হয়েছে যে কেন তিনি অনুশীলনের সময় দেরি করিয়ে দিয়ে কথা বলবেন এবং কেন বা এগুলি পত্রপত্রিকা আসে, নানা ধরনের কথা হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখেন, আমি আপনাকে বাংলাদেশ টিমে কিন্তু আমি প্রথমের দিকে যাই, একটু পিছনের দিকে। বাংলাদেশে কিন্তু একদম মানে ইট ওয়াজ নট প্রপারলি জেল। ফার্স্ট প্রেসিডেন্ট কিন্তু হি হ্যাজ টেকেন ডিসিপ্লিনারি অ্যাকশনস এগেইনস্ট ফিউ প্লেয়ার্স, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দেয়ার নেমস। তারপরে দেখেন রেজাল্ট। এখন দেখেন, হি স্পোক টু দি বিফোর হি টক টু দ্য প্লেয়ার, হি স্পোক টু দি টেকনিক্যাল কমিটি যারা প্রেসিডেন্ট ছিল। দেন হি স্পোক ম্যাজিক ওয়ার্ডস। দিস ইজ এ বোর্ডের প্রেসিডেন্টের কিন্তু একটা পাওয়ার। অ্যান্ড ইউ নো মিস্টার পাপন ইজ নট এ অর্ডিনারি গাই, হি ইজ এ সিইও অফ এ বিগ কোম্পানি। কিন্তু হ্যাঁ, শুনেন না, তার নিজের জীবনের সাকসেস দেখবেন। হি নোজ এক্স্যাক্টলি হুইচ টক, কথাটা বললে এখন লোকরা অনেক কথা বলবে, কি কথা বলছে যারা ছিল তারা জানে। হি হ্যাজ সেড সামথিং টু দ্য প্লেয়ার্স। কিন্তু বাদশা ভাই, কর্পোরেট সাকসেস কি আসলে ক্রিকেটীয় আর সাকসেস কেন হবে না? মানে Why not? লাইক Now let me tell you, if you are not It's mind successful game. in your job, যেটা আপনি করেন, how can you bring success to the other guy? I am confident because আমি যেখানে কাজ করি, I am the top boss there, I brought success to that company and I can bring success to anybody. এটা সবাই পারবে, বিকজ যে নিজে, আর আমি যদি স্ট্রাগল করি আমার জীবন নিয়ে, how can I bring success to him? তো এগুলো ম্যাজিক ওয়ার্ড। এখন শুনেন, আমাদের সাংবাদিক অনেক আছে, অনেকে অনেক কথা বলে, বাট ইউ হ্যাভ টু সে হাজার হোক, হি ইজ দ্য president of the board and he has got the right to say whatever he feels likes, but it has to be positive. He must spoken some positive words. If can clear me out. আমি রবিন ভাইয়ের কাছে জানতে চাই, রবিন ভাই, পত্রপত্রিকায় যেভাবে বিষয়টি এসেছে সেটা হচ্ছে যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে খেলোয়াড়দের মধ্যে, খেলোয়াড়রা জিনিসটা পজিটিভলি নেয় নাই। তাহলে কি আমরা সাংবাদিকরা এক ধরনের কি তুললাম, নাকি আপনিও বিষয়টিকে হেলদি মনে করেন জাহাঙ্গীর শাহ বাদশা ভাইয়ের মতোই? ওয়েল, অ্যাকচুয়ালি ইটস আ কম্বিনেশন অফ বোথ। সেটা হচ্ছে যে আপনি পত্রপত্রিকায় কিভাবে এটাকে মানে প্রেজেন্ট করছেন, এই পারসেপশনটা কি ধরনের হয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কেননা যখন একটা প্যাশনেট চিফ এক্সিকিউটিভ কিংবা প্রেসিডেন্ট থাকে, কি সে যখন একটা ইন্টারেস্ট শো করে, তার প্যাশনটা কিন্তু শো করে অতিরিক্তভাবে, কিন্তু দ্যাট হি ইজ ভেরি ইনভলভড, সেটা কিন্তু দেখাচ্ছে। একটা প্রোঅ্যাক্টিভ পজিটিভ অ্যাপ্রোচ দেখাচ্ছে। সেখানে কিন্তু মনে হচ্ছে যে মানে পত্রপত্রিকা কিছু কিছু মিডিয়ার লোকজন বলছে যে না, এটা একটু ইন্টারফিয়ারিং রোল হচ্ছে, কিন্তু এটা একটা সাইড আছে, অনেকে প্রজেক্ট করতে পারবে সেভাবে, কিন্তু আরেকটা সাইড আছে যে একটা অ্যাডমিনিস্ট্রেশন তাকে শো করছে না, ভেরি ইন্টারেস্টেড, আমরা শুধু একাডেমিক না, আমরা ইন্টারেস্ট অফ দি টিম, ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, সেটাই ইটস এ কম্বিনেশন অফ বোথ। আমি রবিন ভাইয়ের কথা বুঝতে পারছি, কিন্তু ইসলাম ভাই, আমার কিন্তু একটু খটকা থেকেই যাচ্ছে। আমি পাপন ভাইয়ের পার্সোনালি আমার তার সাথে কোনো ইয়া নাই, আমি পাপন ভাইয়ের কাজকর্ম পছন্দই করি, কিন্তু এটা কি একটু ইন্টারফেয়ারিং মনে হয় না? আপনার কাছে কি মনে হয় যে মানে প্লেয়াররা, তারপর আবার যে একটা টুর্নামেন্ট চলছে সেগুলি আবার মিডিয়াতেই বা কেন আসবে? আমার একটু জেনারেলি স্পিকিং, প্রেসিডেন্ট প্রতিটা ব্যাপারে হস্তক্ষেপ করেন না, করার কথাও না। এখানে ব্যাপারটা যেহেতু আমি এখানে আরো সমালোচিত হয়েছে, যেহেতু এটা একটা টেকনিক্যাল কমিটি, এখানে সামহাউ দে আর মেনশন হয়েছে। আমি এবং ওই মিটিং এ আমি ছিলাম, জি, আমরা বাদশা ভাইও বললেন যে উনি যেতে পারেন নাই। এখন আমাদের সাথে ছিল একটা সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার, এবং ওনার যে চিন্তিত এটা নিয়ে আমাদের সাথে একটা শেয়ার করার যে ব্যাপারটা এটা হচ্ছে, আপনাদের কি মনে হয়, বেসিক্যালি এটাই ছিল। এবং অনেকেই হয়তো বা জানেন না ব্যাপারটা, যে ওনার নলেজে কিছু ডিসিপ্লিনারি কিছু ইস্যুস এসেছিল, নাথিং মেজর। এখন যেটা বাদশা ভাই বললেন, এক সময় একটা ডিসিপ্লিনারি কোনো একটা মেজার নিতে হয়েছিল যে কোনো কারণের জন্য, যে কোনো প্লেয়ারের ব্যাপারে। দেখেন, ওই সময় যথার্থ ছিল বলেই আজকে আমরা সুফলগুলো পাচ্ছি। কারণ ক্রিকেট ইজ এ গেম অফ ডিসিপ্লিনের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে আমরা কেউই না, খেলার ঊর্ধ্বে আমরা কেউই না। তো এই কারণে উনি হয়তোবা মনে করেছিলেন যে এটাকে একটু ক্ল্যারিফাই করা উচিত, একটু ব্যাপারটা জানা উচিত, এবং এটা ওয়াজ আ মোর অফ আ পেপ টক, নট উনি কোনো কিন্তু সিলেকশনও হস্তক্ষেপ করেন নাই, কোনো কিছুতে হস্তক্ষেপ না। আমি জানি বলে আমি বলছি, আমার কাছে ধারণা ওটাই আমার কাছে মনে হয়েছিল। একটু একাডেমিক ইন্ডাস্ট্রি জানতে চাই, এই জিনিসটা যদি হয়ও ঠিক আছে, আমরা এরকম একটা প্যাশনেট প্রেসিডেন্ট পেয়েছি, কিন্তু সেটা মিডিয়ার সামনে এসেও আবার এটা একটু বলাটা কি খুব দরকার কিনা? সেটার ব্যাপারে আমি বলতে পারবো না, যেহেতু মিডিয়া ভেতরকার খবর খুব বেশি জানে না, এবং স্বাভাবিকভাবে বিশ্বের সবখানে মিডিয়া একটু চাঞ্চল্যকর নিউজ দিতে পছন্দ করে, এই ক্ষেত্রে তাই হয়েছে।
এবং যেহেতু আরেকটা ব্যাপার আমাদেরকে ভুলে না বললেই নয়, যে এমন একটা পর্যায়ে যেখানে আমরা এত কষ্টার্জিত আমাদের যে জয়ের ধারা। হ্যাঁ, যে জয়ের ধারা, এখন লাস্ট মোমেন্টে যদি আমরা হোঁচট খেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যদি বেরিয়ে যাই, কোন প্রেসিডেন্ট চিন্তিত হবেন আপনি আমাকে বলেন। না, সেটা প্রাণে ধরে এটা চিন্তা করা কঠিন। ওপি, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন তাহলে মানে আপনার কোনো মতামত আছে কিনা, অথবা আমি পরের প্রশ্ন করতে। আমি আসলে টেকনিক্যাল বিষয়টা জানি না, যেটা ইশতিয়াক ভাই বলছিলেন যে তাদের সাথে একটা কথাবার্তা হয়েছে, হয়তো ওনাদের কাছ থেকে কিছু একটা ওপিনিয়ন নিতে চেয়েছিলেন, তারা হয়তো দিয়েছেন। কিন্তু আমি এতটুকুই বলবো, আমার যতদূর মনে হয় যে প্রেসিডেন্ট খেলার আগের দিন এরকমভাবে প্লেয়ারদের ডেকে, আমার কাছে মনে হয় না যে কোনো বোর্ড প্রেসিডেন্টই খারাপভাবে কোনো প্লেয়ারদের কোনো কিছু বলে। আমার যতদূর মনে হয় উনি যাই কিছু বলেছেন প্লেয়ারদের মোটিভেশনাল এবং ইন্সপিরেশনাল কথাবার্তাই বলেছেন। আর একটা ম্যাজিক ওয়ার্ডও হতে পারে, যেমন জুবাইর লিখন, যেমন আমরা যখন সিরিজটা শুরু করি, হেড কোচই কিন্তু বলেছিলেন যে ডেফিনেটলি এই সিরিজে সাউথ আফ্রিকা ফেভারিট। তো আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচে জুবাইর লিখনকে খেলানোটা একটু এক্সপেরিমেন্টাল হয়ে গেছিল বিষয়টা। তার মানে আমরা যখন বিরতিতে ছিলাম, বাদশা ভাই, ইশতিয়াক ভাই, রবিন ভাই, অভি ভাই, আপনারা সবাই সৌম্য সরকারের ব্যাটিং নিয়ে কথা বলছিলেন। সৌম্য এইবারের পহেলা বৈশাখে আমরা যখন সেলিব্রেশনের একটা অনুষ্ঠান করেছিলাম, সৌম্য আমাদের টেলিভিশনে আসছিলেন, আমরা ওর কাছে দাবি করেছিলাম যে আপনি একটু লম্বা ইনিংস খেলবেন। আমরা একটু শুনি সৌম্য আমাদের কি কথা দিয়ে গেছিলেন, আমরা একটু দেখি সৌম্য সরকারের পহেলা বৈশাখে সেই উৎসব মুহূর্তে যিনি যখন এসেছিলেন আমাদের এখানে। আপনি মনে মনে টার্গেট টার্গেট তো নিয়েছেন? সব অবশ্যই আছেই, কিন্তু এখনো হয়তো প্রকাশ করার মতো সময় আসে নাই। আচ্ছা। হয়তো বা খেলার পরে এটা আমি সাকসেস হইলে কাউকে বলতে পারবো, সাকসেস না হইলে বলতে পারবো না। তো টার্গেটটা নিজের মধ্যেই রাখছি এখনো পর্যন্ত। তো চেষ্টা করব যে টার্গেটটা আছে ওটা ফিল আপ করার জন্য। ফিল আপ করতে পারলে নিজের কাছে সব থেকে বড় খুশি হব। মানুষ অবশ্যই আমার কাছে অনেক কিছুই চাই, চেষ্টা করব ওইভাবে খেলতে বা দেশকে কিছু দেওয়ার জন্য। আর নিজের টার্গেটটা ফিল আপ করলে মনে হয় দেশও অনেক ভালো কিছুই পাবে। মানে দর্শকরা একটু কনফিউজ হতে পারেন, সৌম্য এখন না, এটা 14 এপ্রিল আমাদের সঙ্গে ছিলেন। বাসা ভাই, সৌম্য নিজের মনে মনে একটা টার্গেট ঠিক করেছিল, এরপরে সে একটি পাকিস্তানের সঙ্গে সেঞ্চুরি করেছে। বিশেষ করে আজকের ইনিংসটা সম্পর্কে আপনারা যদি একটু বলতেন। আমার আসলে ওর খেলা চোখে লেগেছে আজকে, কিন্তু সে কিন্তু অনেক পজিটিভ ব্যাটিং করছে, কিন্তু অনেক রিস্ক নিচ্ছে, কিন্তু বাট একদিক দিয়ে কিন্তু ভালো, বিকজ হয় কি লো স্কোরিং ম্যাচ কিন্তু আপনি যদি সময় বেশি নেন ম্যাচ অনেক সময় ফেসে যায়। অনেক সময় ফেসে যায়, রাইট। সে কি করলো, সেই সুযোগটাকে সে ব্যবহার করছে। আফটার লিটন দাস গট আউট, হি স্টার্ট প্লেইং হিজ শটস অ্যান্ড গুড শট, বাট কতগুলো আছে সে জোরে মারতে চায় সব বল, ওইটাই আমাদের একটু ভয় লাগে। কেন অনেক সময় অনেক সে দূরে বল মেরে দেয়, লম্বা ছেলে তো অনেক দূরে বল, ওইটাই ভয় লাগে। যেটা শর্ট কাভারে যে লাস্ট এটাও আজকে সে 2-1 চেষ্টা করছে, আমি পরে দেখলাম না, সে স্টেডি হয়ে গেছে। বাট যাই হোক, হি হ্যাজ প্লেড এ ম্যাগনিফিসেন্ট ইনিংস। মাহমুদ আলী রিয়াদের কথা বাদ দিয়ে দিলাম, হি ইজ মানে টাইমিং এর উপরে খেলে, অ্যান্ড হি ইজ ভেরি কুল অ্যান্ড Organized. ভেরি অর্গানাইজ। মানে আজকে হচ্ছে কি শুনেন, আজকে অল পজিটিভ সাইড আমরা দেখি, নেগেটিভ সাইড উইল কোচ আছে আর অন্যান্য বোলিং কোচ তারা কথা বলবে। আমরা এখানে আসছি, উই আর ভেরি হ্যাপি, দ্য পিপল অফ দিস কান্ট্রি আর ভেরি হ্যাপি, উই আর অল হ্যাপি। অ্যান্ড ক্রিকেট ভালো খেললে আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে। আর সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উই পারফর্ম, উই আউটপ্লেড সাউথ আফ্রিকা ইন অল ডিপার্টমেন্টস। মানে সেইটা আমরা, ওইটাই হচ্ছে সবচেয়ে বড়, সেটাই আমাদের সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ। রবিন ভাই, আপনি সৌম্যর ব্যাটিং এর কোন অংশটুকু আপনার কাছে? আমার ভালো লেগেছে যে সবসময় আমরা কমপ্লেন করে আসছিলাম যে 20 কোটায় কিংবা 25 জায়গায় গিয়ে আউট হয়ে যাচ্ছে বারবার। কিন্তু আমি অনুষ্ঠানের প্রারম্ভে বলেছিলাম যে একটা কথা, সেটা হচ্ছিল আপনার যে পার্টনার ভালো থাকে, একটা সোবারিং পার্সোনালিটি থাকে। আজকে কিন্তু সেই পার্টনার ভালো ছিল। অনেক সময় পার্টনার কিন্তু গাইড করে কথা বলে মানে ওভারের মাঝখানে, ডেলিভারি মাঝখানে সবসময় বলে, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এমন একটা সোবারিং পার্সোনালিটি, তাকে দেখেও কিন্তু ওই যে শিট অ্যাঙ্কর রোল প্লে করছে, ওটাও দেখেও কিন্তু সৌম্য শিখেছে অনেক কিছু। সেটা সেই পার্সোনালিটি থেকে এক্সট্র্যাক্ট করে সে তার ইনিংসটাকে একটা ঘষা মাজা, মানে একটা ইনিংস, শক্ত ইনিংস সৃষ্টি করতে, ফাউন্ডেশন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এটা থেকে কিন্তু ও গেইন করেছে অনেক। আমরা একটু ইশতিয়াক ভাই আর অপু ভাইয়ের কাছে থেকে একটু আরেকটু বিশেষজ্ঞ মতামত জানতে চাইবো যে যখন মাহমুদুল্লাহ রিয়াদ এসে সৌম্য সরকারের সাথে জুটি বাঁধেন, তখন 24 রানে 2 উইকেট পড়ে গেছে। তারপরে 159 রানে মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য ফিরে গেলেন, কিন্তু খেলাটা তখন একাডেমিক ইন্টারেস্ট ছাড়া আর কিছু নাই। সেই জুটিটার কথা যদি একটু বলেন, রবিন ভাই একটু শুরু করেছেন, আপনারা যদি একটু বলেন যে মাহমুদুল্লাহ রিয়াদের প্রথম দিকে শিট অ্যাঙ্কর রোল, তারপর কিন্তু রিয়াদও মেরেছে অনেকগুলি
ভালো শটই আসলে ও খেলেছে, একটু যদি বিশ্লেষণ করেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অপি ভাই, আমাদের দর্শকদের জন্য ওইগুলি বললেন। আমরা বিরতির সময় আসলে আলোচনা করছিলাম যে বিরতির আগে যে সৌম্য সরকারের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের জুটিটা নিয়ে একটু বিশ্লেষণ, পাশাপাশি লিটন দাসকে নিয়েও কথা বলছেন অপি ভাই, সেটা নিশ্চয়ই দর্শকদেরকেও বলবেন। ইশতিয়াক ভাই, আপনার কি মনে হয় জুটিটা? এটা ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, ইংরেজিতে কথা আছে না, কামেত দি আর কামেত দ্য ম্যান। মাহমুদুল্লাহ রিয়াদ এমনই একটা সময় এসেছিল যখন মাহমুদুল্লাহ রিয়াদ মানে তার প্রয়োজন ছিল, এবং তার প্রয়োজন ছিল টিমের জন্য এবং তার নিজের জন্য। কারণ আমরা ওয়ার্ল্ড কাপে তাকে দেখেছি, ওয়ার্ল্ড কাপ না আসলে তারও অনেক আগের থেকে মাহমুদুল্লাহ রিয়াদ, আমি বলবো যদি বলি যে অ্যাজ এ প্লেয়ার হি হ্যাড ইভলভড বললে ভুল হবে না, এবং যে কারণে খুবই উঁচু মানের একটা ব্যাটসম্যানে সে পরিণত হয়েছে। এবং এই ওয়ার্ল্ড কাপে আসার পরে কয়েকটা ইনিংস ফেল করাটা আমরা সহজে এটা গ্রহণ করতে পারছিলাম না। একদম যথোপযোগী সময়ে এসে সে যে ইনিংসটা খেললো সৌম্য সরকারের সাথে, এবং রবিন ভাই যে কথাটার উপরে জোরটা দিতে চাচ্ছে যে একটা পার্টনার অন্য এন্ডে যদি ওই মানের পার্টনার থাকে, হি হ্যাজ এ কামিং এফেক্ট ইন দ্য সাইড। মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকারের মতো যেরকম একটা ভেরি এক্সাইটিং প্লেয়ার, যেই ধরনের ইনিংস খেলার প্রয়োজন ছিল, মাহমুদুল্লাহ রিয়াদের থেকে বেটার ইনফ্লুয়েন্স আর হতে পারতো না। যে জন্য আজকে জয়ের পিছনে দুইজনেরই কিন্তু সৌম্য সরকার ঠিক আছে 88 নট আউট, ম্যান অফ দ্য ম্যাচ, মাহমুদুল্লাহ রিয়াদের কন্ট্রিবিউশন উই ক্যান নট ফরগেট, আনবিলিভেবল ইনিংস। এবং আমার মনে হয় এখানে যারা ইয়াংস্টার্স অনেকে আছে যারা সুযোগ পাচ্ছে, সুযোগ পেয়ে, যেমন সৌম্য সরকার আজকে বুঝিয়ে দিয়েছে দ্যাট হি হ্যাজ আসলে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, ম্যাচুরিটি দেখিয়েছে। আশা করব যে যেমন লিটন দাস, সাব্বির রহমান এখানে আছে, এই ধরনের প্লেয়ারদের এই সুযোগগুলো যেগুলো পাবে এখন থেকে, যে সুযোগ যদি তারা কাজে না লাগায়, আগামীতে কিন্তু আমাদের যে বেঞ্চ স্ট্রেংথ আছে এবং সাইডলাইনে যেগুলো প্লেয়ার আছে, এবং আমরা সবাই জানি আন্ডার 19 আজকে সাউথ আফ্রিকা জিতেছে। আমার মনে হয় এই ব্যাপারে ওপিও বেটার বলতে পারবে যে আমাদের কিন্তু পুলে এবং আমাদের মানে আপকামিং প্লেয়ার্স অনেক আছে, এর জন্য কোনো সুযোগ নাই এখানে আপনি একটা ইনিংস ফেল করে দ্বিতীয় ইনিংস যদি ফেল করেন, আই এম আফ্রেড প্লেয়ার্স উইল বি ইন আ বিট অফ আ ট্রাবল। অপি ভাই, আপনার কাছে জানতে চাইবো যে মানে আজকের এই ইনিংসটা নিয়ে এবং ওপেনিং ব্যাটসম্যানদের পারফরমেন্স নিয়ে আপনি যদি লিটন এর কথাও বলেন। নো ডাউট যে সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ দুজনেই কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে, কিন্তু এই দুজনের ব্যাটিং আজকে যে প্রথম আমার দুইটা পয়েন্ট খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে 24 রানের দুটো উইকেট পড়ে যাওয়ার পর সৌম্য সরকার কিন্তু সেটা শর্টস খেলা কিন্তু স্টপ করেনি, সে কিন্তু কন্টিনিউ তার শর্টস খেলে যাচ্ছিল। তো আপনি কন্টিনিউ যখন একটা ব্যাটসম্যান শর্টস খেলে যায়, তখন অটোমেটিক্যালি তার একটা বড় রানের দিকে চিন্তা ভাবনা থাকে, যেটা হচ্ছিল পজিটিভভাবে। আর দ্বিতীয়ত লাস্ট টি20 ম্যাচ এবং ওয়ানডে ম্যাচে যেটা ব্যাটসম্যানদের মিসিং ছিল, সেটা হচ্ছে পার্টনারশিপ। আজকে কিন্তু ম্যাচে আমাদের পার্টনারশিপ কিন্তু মাহমুদুল্লাহ এবং রিয়াদের পার্টনারশিপটা 108 বলে 100 রানের পার্টনারশিপ। তো যে কোনো ম্যাচ আপনি চেস করে জিততে যদি যান, ডাজন্ট ম্যাটার ইটস এ লো স্কোরিং ম্যাচ অর হাই স্কোরিং ম্যাচ, কিন্তু বাট ডেফিনেটলি ইউনিট পার্টনারশিপ। আর যেটা আজকে আমাদের হয়েছে, আজকে পার্টনারশিপটা হওয়াতেই কিন্তু আমাদের ম্যাচটা এত সহজে আমরা জিততে পেরেছি। তো আমার কাছে এই দুইটা পয়েন্ট খুব ভালো লেগেছে। আর লিটন দাসের কথা বলছিলাম যে আপকামিং প্লেয়ার, গুড ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু আমার কাছে মনে হয় যে সিনিয়র প্লেয়ার ইতিমধ্যে যারা টিমে আছেন, যেমন সৌম্য সরকার আজকে যেভাবে ব্যাট করেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে ব্যাট করেছেন, এখান থেকে শিক্ষণীয় মানে অনেক ব্যাপার আছে যেগুলো ইয়াংস্টাররা শিখতে পারে। বিশেষ করে আমি লিটন দাসের কথাই বলবো যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারের পার্টনারশিপ যেভাবে তারা বিল্ড আপ করেছে, যেভাবে শর্টস খেলেছে, যেভাবে সিঙ্গলস, ওয়ানস অ্যান্ড টুস যেভাবে নিয়েছে, এগুলো দেখলে অনেক কিছু হয়তো ইয়াংস্টাররা টিমে যারা আছেন তারা শিখতে পারবেন। বাদশা ভাই, একটি প্রশ্ন, মানে আপনি আজকে কোনো মানে বিতর্কিত বা নেগেটিভ কিছু বলতে চাইছেন না, কিন্তু আমাদের দর্শকরা একটি প্রশ্ন বারবারই করছে যে তামিম আসলে আমাদের সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকছেন। মানে তামিমকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি আসলে? মানে তামিমকে তামিমের মতো থাকতে দেওয়া, খেলা, ওর কোনো সাজেশন দরকার বা কোনো কিছু? I think সবচেয়ে ভালো হয় লেট দ্য কোচ অ্যান্ড দ্য ক্যাপ্টেন টক টু হিম, আর ওর ক্লোজ ফ্রেন্ড। আমার মনে হয় কি হি নিডস এ ব্রেক, হি নিডস এ ব্রেক, মেন্টালি একটা ম্যাচ ড্রপ করতে না, একটা ম্যাচ আই থিঙ্ক ইউ হ্যাভ টু গিভ হিম ব্রেক। রবিন ভাই কি একমত? বিকজ আমি কেন বলি, বিকজ হি হ্যাজ বিন টেকিং দিস প্রেশার ফ্রম দ্য বিগিনিং। মানে আপনি ওপেনিং করা মানে কি, ইউ আর টেকিং
200-250 রানের ঘাড়ে বোঝা নিয়ে কিন্তু ব্যাটিংয়ে নামতেছে। আমার মনে একটু মেন্টাল ব্রেক দেওয়ার ওটা আমার মনে একটু দেওয়া। আমি এই প্রশ্নটা আসলে সবাইকে করতে চাই যে তামিমকে কি একটু ব্রেক দেওয়া প্রয়োজন? রবিন ভাই কি মনে এটা করছেন? কিন্তু মানে আমি ডেফিনেটলি অনেক ফল্ট আছে, অনেক ই আছে টেম্পারামেন্টে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ইফ আই প্লেস মাই সেলফ ইন দ্য শুজ অফ তামিম, আমার মনে হচ্ছে যে হি ওয়ান্টেড টু আনসেটল দ্য সাকসেসফুল বোলার, এই জন্যই কিন্তু হি স্টেপড আউট। সৌম্য সরকার কিন্তু একই জিনিস করেছিল পরের দিকে, হি ওয়াজ লাকি, ওরও কিন্তু ফ্রেঞ্চ কাট লেগে বাদিকে চলে গিয়েছিল বলটা, কিন্তু তামিম ওয়াজ নট লাকি। তামিম ব্যাটে কাঁদায় লেগে স্টাম্পে হিট করেছে রাবাদাকেই ও আসলে রাইট, রাবাদাকে, কিন্তু ও যেটা চেয়েছিল আনসেটল করার জন্য, রাবাদা কোনোভাবেই যাতে না আগের ম্যাচের মধ্যে যেরকম বোলিং করেছিল সেটা ওই পজিশন ওই ইয়েতে কনফিডেন্স লেভেলকে ও ডিস্টার্ব করতে চেয়েছিল। এতে কিন্তু ওই তো হয়তো পিচে দাঁড়িয়ে স্ট্রোক খেলতে পারতো, কিন্তু হি ওয়ান্টেড টু ডু এক্স্যাক্টলি দ্য অপোজিট। আপনি তাকে ব্রেক দিতে চান? আমি at least for one match, yes, maybe if anybody is doing something better, কিন্তু আমরা কোনো প্লেয়ার তো দেখছি না যারা আমরা ওপেনার হিসেবে সিলেক্ট করেছি। বিজয় একমাত্র আছে। আপনি মনে করছেন তামিম অটোমেটিক চয়েস? Yes, for the time being, yes. ইশতিয়াক ভাই আপনি কি মনে করছেন তামিমের সম্পর্কে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু বাদশা ভাইজ থট প্রসেস, আমি মনে করি যে দেখেন একটা সময় ছিল ইয়েস যখন সে কনসিস্টেন্টলি ফেল করে যাচ্ছিল বছরখানিক আগে ধরে, আই ওয়াজ সিভিয়ারলি হার্শ অ্যান্ড আমি তার সিলেকশনটা বারে বারে খুব একটা মেনে নিতে পারছিলাম, বাট নট নাও। এখন সে প্রুভ করেছে দ্যাট হি ক্যান কাম আউট অফ দিস সিচুয়েশন। সে তার খেলার, তার টেকনিক, তার টেম্পারামেন্ট দেখিয়েছে। কাম অন, আই মিন যেভাবে সে টেস্ট ক্রিকেট খেলেছে, যেভাবে সে ওয়ানডে ইন্টারন্যাশনালসগুলো খেলেছে, ওয়ার্ল্ড কাপে খেলেছে, ওয়ার্ল্ড কাপটা হি ডিড নট প্রডিউস হিজ বেস্ট, হি হ্যাজ শোন ম্যাচুরিটি। এবং সবচেয়ে ভালো যেটা লেগেছে আমার, আফটার হিজ কাম ব্যাক টু ফর্ম, ও কিন্তু যত না নিজের কৃতিত্ব নেওয়ার থেকে ও ক্যাপ্টেনের উপরে সে কৃতিত্ব দিয়েছে, যে আমার উপরে তার কনফিডেন্স ছিল। আই এম গ্রেটফুল টু মাই ক্যাপ্টেন অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই লাইকড। ইউনো যে তার যে একটা ছিল বিনয়, সেটা তো একটা প্লেয়ারের থাকা উচিত, একটা ছিল তার কনফিডেন্স। এবং আমার কাছে মনে হচ্ছিল যে ইমপ্রুভ করার যে একটা ব্যাপার, তার যে চেঞ্জ করার যে একটা ব্যাপার, সেটা তার খেলা এবং অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল। এখন যেটা খেলছে, এখন যদি আজকে এটা লাগতো, 4 হতো 6 হতো, আমরা কিন্তু সে বাবাই দিতাম। রাইট। সো এখন আমার মনে হয় যে ইট ইজ অ্যাবসলিউটলি টু আর্লি, ফ্র্যাঙ্কলি স্পিকিং টু আর্লি টু বি ক্রিটিসাইজিং। মেহরাব হোসেন অপির কি মতামত? আমি বলছি না যে মানে ওকে এখনই টিম থেকে বাদ দেওয়া উচিত, কিন্তু আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন কোচ অবশ্যই তার সাথে হয়তো কাউন্সেলিং করতে পারেন। বাদশা ভাই তামিমকে একটা ব্রেক দিতে বাদশা ভাইয়ের কথা আমি বলি, টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে বাদশা ভাই যে কথাটা, বাদশা ভাই কিন্তু টিম থেকে বাদ দিতে বলেননি, কিন্তু যে একটা রেস্ট, অন্তপক্ষে একটা ম্যাচ রেস্ট দেওয়া হোক তাকে। তো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে তামিমের সাথে অবশ্যই ক্যাপ্টেন, হেড কোচ, কাউন্সিলিং একটা কোন একটা এরকম একটা কিছু করা উচিত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তামিম এইখান থেকেও এরকম মানে খারাপ সময় থেকেও যে কাম ব্যাক করতে পারে, পূর্বেও কিন্তু আমরা কিন্তু দেখেছি এগুলো। তো আমার কাছে মনে হয় যে তামিম ডেফিনেটলি আবার ফর্মে অবশ্যই ফিরে আসবে, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। কিন্তু প্লেয়ার লাইক তামিম, আমার কাছে মনে হয় যে তার পারফরমেন্স যদি আপনি হিস্ট্রি যদি দেখেন, সব সময় কিন্তু এরকম খারাপ যখন সময় যায়, তামিম কিন্তু ঠিক তারপরে সিরিজগুলো কিন্তু ঝলসে ওঠে। রাইট। তো আমার কাছে মনে হয় এবং যে তামিম এত ধারাবাহিকভাবে খারাপ খেলার পরও কিন্তু ওর গড়, ওর রান অন্য অনেকের চেয়ে বেশি। এবং আমি মনে করি যে তামিম বাংলাদেশ অটোমেটিক চয়েস। সেটা আমার করা যায় যদি সময় জি জি থাকে। প্লিজ প্লিজ। ইদানিং কালে প্লেয়ারদের মধ্যে যে জিনিসটা খুব বেশি দেখা যাচ্ছে, যে কাম ব্যাক করার যে ব্যাপারটা, তামিমকে আমরা দেখেছি, আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেছি, আমরা আশা করব যে মুশফিক কিন্তু এখনো ওরকম আউট অফ ফর্ম যায়নি, হি হ্যাজ নট প্লেড ব্যাড প্যাচ বলতে পারি, লিটল বিট অফ আ ব্যাড প্যাচ। তারপরে আমরা সাকিবকে দেখেছি যে একটা সিচুয়েশন থেকে বেরিয়ে এসে হি হ্যাজ, এন্ড দেন রুবেলকেও আমরা দেখেছি কামিং ব্যাক একটু ইনজুরি থেকে কিংবা হোয়াটএভার। আর মাশরাফি তো লেজেন্ড কাম ব্যাক করার ক্ষেত্রে, এবং ইমরুল কায়েস, লেট আস নট ফরগেট, সেই হয়তো এই সাইডে নাই। সো অনেক প্লেয়ারকে আমরা দেখছি যে এই জিনিসটা যে প্লেয়ারদের মধ্যে যে ডেভেলপ করছে, ফাইটিং অ্যাবিলিটিস, এই ইন্টারন্যাশনাল লেভেলে দিস ইজ হোয়াট ইউ নিড। এন্ড আমার মনে হয় যে ইট ইউ নো আই থিংক ইটস শোজ দ্য ম্যাচুরিটি অফ দিস গাইজ। আমরা এটা বিরতি নিচ্ছি। বাদশা ভাই, আপনার প্রিয় প্রসঙ্গে ফিরে আসছি। আপনাদের প্রিয় প্রসঙ্গে আমরা আমাদের অধিনায়ককে নিয়ে কথা বলতে চাই, মাশরাফি বিন মুর্তজা। বারবারই ক্যাপ্টেনের প্রসঙ্গ আসছিল। ক্যাপ্টেন আসলে যিনি বিপদে থাকছেন তার পাশে এসে দাঁড়াচ্ছেন, তার সাথে কথা বলছেন এবং বাংলাদেশ টিমকে আসলে অনেকটাই পরিবর্তন করে দিচ্ছেন। আপনাদের একটু মতামত মাশরাফি সম্পর্কে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। জাহাঙ্গীর সাহেব, আশা ভাই, মাশরাফি বিন মুর্তজা আপনি যার ভক্ত বলে নিজেকে বলছিলেন, নাম্বার ওয়ান, হি ইজ এ ভেরি কারেজিয়াস জেন্টলম্যান। 6টা অপারেশন হওয়ার পরে সে যেভাবে কামব্যাক করছে অ্যান্ড দ্য ওয়ে হি ইজ লিডিং দ্য সাইড, আপনি চিন্তা করতে পারবেন না তার কি যায় তার পায়ের অবস্থা। আমি তো শুনছি যে সকালবেলা ঘুম থেকে উঠে পায়ে হাত দিয়ে বসে থাকতে হয় 15-20 মিনিট, তারপরে তার ইয়েটা সেন্সটা আসে, তারপরে সে ইয়ে করে। অ্যান্ড হি ইজ এ গুড লিডার, হি লুকস লাইক এ লিডার, ভেরি কোয়াইট জেন্টলম্যান, হি নোজ হাউ টু হ্যান্ডেল এভরি ভয়েস, সবার সম্বন্ধে জানে। অ্যান্ড গড হ্যাজ গিভেন হিম সামথিং, একটা কমিউনিকেট করা প্লেয়ারদের সাথে, সে জুনিয়র হোক সিনিয়র হোক, বিকজ তামিম টামিম তারই কাছাকাছি সব। তো এই গড ব্লেসিং না থাকলে এত সুন্দর জেন্টলম্যান হয় না। অ্যান্ড হি ইজ এ ভেরি কারেজিয়াস ম্যান, কারেজ আছে। ফিল্ডিং টিল্ডিং সাজানো দেখেন, বিকজ 6টা অপারেশনের পরে যে কারেজ নিয়ে সে আসছে, ফিল্ডিংও সাজাই ওভাবে। ই ডাজন্ট মাইন্ড টু কিপ শর্ট কাভার, ই ডাজন্ট মাইন্ড টু কিপ শর্ট সিলিমিড অন। তো এইসব জিনিস হলে আর খুব থিঙ্কিং ক্যাপ্টেন, দ্যাটস ওয়াই লাইক, অ্যান্ড ভেরি পজিটিভ। এবং সারাক্ষণই কিছু না কিছু করতে চায়। রবিন ভাই কি বলেন? ওয়েল, আমি মনে করি যে হি ইজ ডেফিনেটলি ভেরি আউট অফ দ্য বক্স থিঙ্কিং ক্যাপ্টেন, হি ইজ ইন্সপিরেশনাল ক্যাপ্টেন। কিন্তু এই T20 থেকে আমি যে দেখলাম এবার আর কি, আমার পার্সোনাল মতামত হচ্ছে যে অনেক সময় হয় কি মাশরাফির ইনজুরির কারণে ওর দুই ফরম্যাটে কিন্তু একটু বার্ডেনসাম মনে হচ্ছে। মানে আমি যখন দেখি যে দের ইজ এ নেসেসারি ডাউন দ্য রোড যে লিমিটেড ওভার্স ফরম্যাটে একটা সেকেন্ড পার্সনকে গ্রুম আপ করা, দিস কুড বি দ্য আইডিয়াল টাইম। আস্তে আস্তে আমাদের সময় মনে হয় চলে এসছে যে এগুলা দেখা। এই জন্য কিন্তু আমি কেন বলছি, আমি দেখছি সাউথ আফ্রিকার মতন টিম ডুপ্লিসিকে গ্রুম আপ করছে, আমলা আছে, আরেক সাইডে এবিডি আছে, 3টা ফরম্যাটে 3টা ক্যাপ্টেন। ইজ ইট টাইম দ্যাট পারহ্যাপস, আমার মনে হচ্ছে যে T20-র জন্য একটা অন্য একটা থার্ড ক্যাপ্টেন আনা প্রয়োজন, to groom him up so that when the time comes for, I don't know, I'm probably thinking aloud, যে ODI-তে নেক্সট ওয়ার্ল্ড কাপে মাশরাফিকে দেখবো কি দেখবে না, একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে আছে। তো সেখানে আমার সেকেন্ড একটা থার্ড একটা ক্যাপ্টেন গ্রুম আপ করা কি প্রয়োজন, এটাই আমার প্রশ্ন। ইশতিয়াক ভাই, আমাদের ক্যাপ্টেন নিয়ে কথা হচ্ছিল। না, আমার মনে হয় যে রেজাল্ট দেখলেই এবং যেভাবে টিমটা একটা পর্যায় থেকে বের করে নিয়ে এসে একটা পর্যায় পর্যন্ত নিয়ে এসছে, এটার পিছনে কারণটা তো একমাত্র মাশরাফি মুর্তজাই তো বলতে হবে। এবং হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং এত কিছু প্রতিকূলতার পরেও, এবং তার ব্যাপারে যতই বলি বলাটা কম হবে। আমার মনে হয় এখানে ওর সম্বন্ধে বেশি বলার মতো কিছু নয়, বিকজ হি ইজ প্রডিউসিং অ্যান্ড হি ইজ ডেলিভারিং। ওপি, আপনি যদি মাশরাফি সম্পর্কে আপনার আর কিছু যোগ করা থাকে। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে প্লেয়ারদের কাছ থেকে যে রেসপেক্টটা ক্যাপ্টেন হিসেবে পাওয়া উচিত সে সেটা পাচ্ছে। এবং দ্বিতীয়ত তার কথাবার্তা প্লেয়ারদের সাথে, টিমের অন্যান্য জুনিয়র প্লেয়ার এবং সিনিয়র প্লেয়ার যারা আছেন সবার সাথে এত বেশি মোটিভেশনাল এবং ইন্সপিরেশনাল, যেটা আমার কাছে মনে হয় যে খুব কমই যারা ক্যাপ্টেন ছিলেন, মানে রিসেন্ট আমি বলছি যে এই 3-4 বছরে তারা হয়তো ডেলিভারি করতে পেরেছেন। কিন্তু মাশরাফি হ্যাঁ অবশ্যই এক্সেপশনাল। তো এই রেসপেক্টটা প্লেয়ারদের কাছ থেকে পাওয়া এবং প্লেয়ারদের মোটিভেট করা মাঠে, এটা আসলে বিরাট একটা ব্যাপার। আমাদের একদমই সময় নাই। শেষ প্রসঙ্গটাতে, আমরা আসলে টেস্ট ম্যাচগুলিতে খুব ভালো করছি না রিসেন্ট টাইমে আমাদের দেশে। আপনি টেস্ট ম্যাচে কিরকম উইকেট চান? আমরা নিশ্চয়ই এই নিয়ে টেস্ট ম্যাচে আরেকদিন কথা বলবো, তবু একটু যদি বলেন। আমি অবশ্যই বলবো যে ব্যাটিং এর জন্য ফ্ল্যাট উইকেট তৈরি করা উচিত, যেহেতু আমরা ব্যাটিং নির্ভর দল এখন, তো অবশ্যই আমি একদম ফ্ল্যাট উইকেট চাবো। ইশতিয়াক ভাই, আপনি কিরকম উইকেট চান টেস্ট? উইকেট যেটা শুড বি ফেয়ার ফর বোথ ব্যাটিং অ্যান্ড বোলিং, কারণ আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি ভালো ট্রু উইকেট পেলে বাংলাদেশ কিরকম খেলে। এখানে অবশ্যই একটা সময় এসছে যে আমরা উই শুড স্টার্ট টু এক্সেল ইন টেস্ট ক্রিকেট, এবং সেটা যদি হয় ট্রু উইকেটে, আমার মনে হয় ট্রু রেজাল্ট এবং পজিটিভ রেজাল্ট এবং ওভারঅল প্লেয়ারদের পারফরমেন্স। শুধু ডোমেস্টিক ক্রিকেটে আমরা টেস্ট ক্রিকেট মানে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে কোনো মতে ড্র করলাম, এটার থেকে বেটার হবে যে আমরা ভালো উইকেটে নিজেকে প্রস্তুত করে যেন বিদেশে যখন খেলতে যাব উই আর বেটার প্রিপেয়ার্ড। ইশতিয়াক ভাই, ঘরোয়া ক্রিকেটে নিলে আমরা একটু বেটার উইকেটে খেললাম, এখানে তো ড্রটা নিশ্চিত করা আমাদের জন্য বেশি দরকার না? না, এখন ড্রটা নিশ্চিত থেকে আমার মনে হয় যে সেটা যদি ভালো ক্রিকেট খেলি, ভালো উইকেটে যদি ক্রিকেট খেলি, অটোমেটিক্যালি যে অ্যাবিলিটিস আমাদের আছে সেটা নিশ্চিত হবে যদি আমরা সেরকম পজিটিভ উইকেট এবং পজিটিভ ক্রিকেট খেলি। রবিন ভাই, আপনি যদি? আমার মত হচ্ছে যে হ্যাঁ, আমাদের টেস্ট পজিশনটা মানে একটু সেফ রাখা, সেফটি এরিয়ার মধ্যে রাখার প্রয়োজন। সেই জন্যই আমাদের ডেড ফ্ল্যাট ডেকগুলো দরকার। তবে অ্যাট দ্য সেম টাইম এই সন্তুষ্টির মধ্যে থাকা
চলবে না আমাদের অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমাদের গ্রিন টপ উইকেটে ডোমেস্টিক ক্রিকেটে খেলা প্রয়োজন অনুশীলনের জন্য, যা কিনা আমাদের পরবর্তীতে কম্পিটিটিভ গেমসে অন্যান্য দেশের সাথে প্রযোজ্য হবে। বাসা ভাই আমি একদম খুলনা উইকেট চাই। ওপি হ্যাঁ, অ্যাবসলিউটলি, বিকজ আমাদের হচ্ছে কি 5 দিনের খেলার একটা অভ্যাস করতে হবে। ওই মেন্টাল প্রেশারটা আমাদের নিতে হবে যে 5 দিনটা কেমন লাগে, এই অভ্যাসটা আমাদের করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে একটু নেগেটিভ চিন্তা ভাবনা করতেছি। খুলনার মতো উইকেট করে দেন, লেট দ্য বয়েজ প্লেস, যতক্ষণ ইচ্ছা খেলো, এবং আমাদের একটা রেজাল্ট আমাদের নিশ্চিত হোক। মেহরাব হোসেন ওপি, ইশতিয়াক আহমেদ, নাজমুন রবিন, জাহাঙ্গীর শাহ বাশা, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।